যে শেখ হাসিনা যেমন গুরুতর অসুস্থ, তেমনি গুরুতর অসুস্থ ওবায়দুল কাদের, এবং দুইজনই এখন একেবারে বাসায় বসে যে চিকিৎসা বা ওষুধ নেওয়া সেই অবস্থার মধ্যে নেই, তাদেরকে হাসপাতালে যেতে হয়েছে বা হাসপাতালে ভর্তি হয়েছে। শুনেছি আমরা বাপ নাকি বাপকেও ছাড়ে না, এরকম একটি ঘটনা শেখ হাসিনা সম্পর্কে আজকে বেশ কিছু মিডিয়াতে, বেশ কিছু সোশ্যাল মিডিয়াতে আমরা আলোচনা শুনতে পেয়েছি। এরই মাঝে আওয়ামী লীগের এক আন্তর্জাতিক আইনজীবীর তার ভেরিফাইড ফেসবুক আইডিতে লিখেছেন যে শেখ হাসিনা নাম পাল্টিয়ে ভারতীয় পাসপোর্ট নিয়ে ভারতীয় কোনো হিন্দু মানুষের নাম রেখে সে মাউন্ট এলিজাবেথ সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন। মনে করছেন সরকার খুব দুর্বল, দেখেন না মাঠে নাইমা, দেখেন না মাঠে নাইমা, গীত একটাই, নির্বাচন চাই, নির্বাচন চাই, দেখেন মাঠে নাইমা টিকতে পারেন কিনা, নির্বাচন আদায় করতে পারেন কিনা। ইউনূস স্যার যে কথা বলছে ওই কথাই রক্ষা করবে। সবচেয়ে বড় জিনিস, উনি একজন পিতা, উনার সন্তানদেরকে বিপদে ফেলাই দিয়া আপনাদের হাতে নির্বাচন দিয়া চলে যাবে, এটা ভাইবেন না, এই ভাবনা আপনাদের ভুল। বিএনপি এবং জামাত আগামী দিনের বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায়, ভোটাধিকার প্রতিষ্ঠায় এবং মানুষের ন্যায্যতা প্রতিষ্ঠায় একত্রে একসাথে সংগ্রামী ভূমিকা পালন করবে। ফ্যাসিবাদ শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে অপ্রয়োজনীয় হিসাবে তুলে ধরতে, মানে সে যে অপ্রাসঙ্গিক, এটাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে বিএনপি জামাত এক থাকবে। এই ঐক্যটা আমার ধারণা লন্ডন সফরের পরে কিংবা আগে যে কোনো উপায়ে বাংলাদেশের মানুষের জন্য প্রয়োজন ছিল। আমার মনে হচ্ছে তারা এই লন্ডন সফরের পরবর্তীতে এটার দিকে কিছুটা হলেও ধাবিত হবে জামাত ইসলাম এবং বিএনপি। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। হাসিনা সেই সুযোগটা নিতে পারতেন, কিন্তু নিচ্ছেন না। অনেকে বলছেন যে শেখ হাসিনা এতই গুরুতর অসুস্থ, তার শারীরিক অবস্থা এমনই যে তিনি ভিডিওতে আসা মাত্রই তার পুরো শরীর চেহারা ধরা পড়বে যে তিনি আর সুস্থ নেই। তিনি যে অসুস্থ এই বিষয়টি আড়াল করতে চান। বলা হচ্ছে বার্ধক্যজনিত কারণে 78 বছর বয়সী এই প্রধানমন্ত্রী এখন চিকিৎসকদের শরণাপন্ন হয়েছে। তাকে ঘন ঘন যাতায়াত করতে হচ্ছে ডাক্তারের কাছে। তার এই মুহূর্তে ব্যক্তিগত কোনো চিকিৎসক নেই। তাকে অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্স ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আবার কেউ বলছেন যে না, শেখ হাসিনা এই দিল্লির চিকিৎসার উপরে আস্থা রাখতে পারেননি বলে তাকে নেওয়া হয়েছে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। কিন্তু কোনো সূত্রই নিশ্চিত করতে পারেনি তার এই অবস্থান। কলকাতা থেকে প্রতিনিধি মানবজমিনকে জানিয়েছে উচ্চ রক্তচাপ সহ নানা বার্ধক্যজনিত সমস্যা রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। গত 8 মাসে তিনি ব্যক্তিগত কোনো চিকিৎসকের সহায়তা পাননি, তাই এই মাসে চিকিৎসার জন্য পুরোদস্তুর গোপনীয়তায় তাকে আনা নেওয়া করা হচ্ছে ওই হাসপাতালে। তবে সরকারি বা বেসরকারি কোনো সূত্র থেকে সত্যতা নিশ্চিত করা যায়নি। নয়াদিল্লির এই মাসে ভিভিআইপিদের চিকিৎসার জন্য সব রকম ব্যবস্থা রয়েছে। অন্যদিকে কলকাতায় বর্ষিয়ান নেতা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অবস্থাও গুরুতর। তিনি আগে নিয়মিতভাবে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে 1 মাস 2 মাস পরপরই চেক আপ করাতে যেতেন, কিন্তু এখন সেই সুযোগ না থাকায় তিনিও চিকিৎসা নিচ্ছেন। 76 বছর বয়সী কাদেরের হার্টের সমস্যা রয়েছে, বেশ কয়েক বছর ধরে তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন। এখন হার্টের চিকিৎসার জন্য তিনি নিয়মিত কলকাতার অ্যাপোলোতে যাচ্ছেন। শ্বাসকষ্টজনিত গুরুতর সমস্যায় একদিনের জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ওবায়দুল কাদের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা আছে এবং ওবায়দুল কাদেরের পরিস্থিতিও এমনই যে শেখ হাসিনা তবুও মাঝে মধ্যে অডিওতে বক্তব্য রাখছেন নেতা কর্মীদের সঙ্গে। কিন্তু ওবায়দুল কাদের অবস্থা এমন যে তিনি নেতা কর্মীদের সঙ্গে দেখা সাক্ষাৎ করবেন বা কথা বলবেন সেই অবস্থার মধ্যে নেই। ফলে দুজনই অজ্ঞাত অবস্থানে আছেন। দুজনেরই মানে কোনো চেহারা ছবি কেউ দেখতে পাচ্ছে না। এবং এর মধ্যেই গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে যে শেখ হাসিনা যেমন গুরুতর অসুস্থ, তেমনি গুরুতর অসুস্থ ওবায়দুল কাদের, এবং দুজনই এখন একেবারে বাসায় বসে যে চিকিৎসা বা ওষুধ নেওয়া সেই অবস্থার মধ্যে নেই, তাদেরকে হাসপাতালে যেতে হয়েছে বা হাসপাতালে ভর্তি হয়েছে, এমন একটি খবর স্থানীয় সোশ্যাল মিডিয়াতে আমরা আলোচনা শুনতে পেয়েছি। এরই মাঝে আওয়ামী লীগের এক আন্তর্জাতিক আইনজীবীর তার ভেরিফাইড ফেসবুক আইডিতে লিখেছেন যে শেখ হাসিনা নাম পাল্টিয়ে ভারতীয় পাসপোর্ট নিয়ে ভারতীয় কোনো হিন্দু মানুষের নাম রেখে সে মাউন্ট এলিজাবেথ সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন। দর্শক, এটাই একটা পাপের ফসল বলে আমরা মনে করতে পারি, কারণ বাংলাদেশের বহু মায়ের বুক খালি করেছেন এই ডাইনি হাসিনা। এই ডাইনি হাসিনার হাতে চেয়ে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত নারী পুরুষ কেউ বাদ যান নাই। সকলেই খুনের সাথে জীবন দেওয়া, আয়নাগর থেকে শুরু করে সর্বশেষ 5ই আগস্ট পর্যন্ত মানুষকে ভ্যানের মধ্যে পুলিশ দিয়ে পুড়িয়ে পর্যন্ত মারার কাজ সে করেছে। সেই পাপটা নাকি আজকে অনেক ভারী হয়ে গিয়েছে। সেই পাপের ভারীতে গত 8 মাস যাবৎ সে নাকি এমন ভাবে বিকৃত
চেহারা হচ্ছে তার ডে বাই ডে তার শারীরিক পজিশন এত খারাপ হচ্ছে যে কোনো মানুষ দেখলে ভয় পেয়ে যাবে। এটাই কি শেখ হাসিনা? এটাই কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যাকে 5ই আগস্ট সর্বশেষ আমরা ভিডিওতে, টেলিভিশনে, মিডিয়াতে দেখতে পেয়েছিলাম? এরপর থেকে যত বক্তব্য সে দিয়েছে তার দলীয় ফোরামে, বিভিন্ন দেশের নেতাকর্মীদের সাথে, বাংলাদেশের বিভিন্ন নেতাকর্মীদের সাথে যত মিটিং করেছে, কখনো তার চেহারা দেখান নাই। সে সবসময় অডিওতে, গ্রুপে কথা বলেছেন, অডিওতে মিটিং করেছেন, ভিডিওতে মিটিং করেন নাই। প্রিয় দর্শক, এটা এই জন্য প্রমাণিত হচ্ছে সে যে চরমভাবে অসুস্থ, চরমভাবে তার চেহারা এবং বডিতে বিকৃতির চেহারা ধারণ করেছে, সেটা যাতে মানুষ দেখতে না পায়, তার কর্মীরা যাতে করে ভয় না পায়, তার কর্মীরা যাতে দুর্বল না হয়, তার দল যাতে করে চাঙ্গা থাকে, সেই কারণে তার সিদ্ধান্ত মৃত্যুর এক মুহূর্ত পর্যন্ত সে মাঝে মাঝে অডিও কলে কথা বলে তার দলকে বাঁচিয়ে রাখা। প্রিয় দর্শক, সর্বশেষ একটা মানুষের জীবনের কি চাহিদা থাকে? চাহিদা থাকে 3.5 হাত মাটি যেন তার পছন্দের জায়গা, পছন্দের জমিতে হয়। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তার অহংকার তো ছিল আকাশচুম্বী। আজকে হয়তোবা সে ভাবছে, সে চিন্তা করছে তার দল যদি চাঙ্গা থাকে, তার মৃত্যু সিঙ্গাপুরে হোক আর ভারতে হোক, তার লাশটা যেন বাংলাদেশে এসে টঙ্গিপাড়া তার বাবার কবরের পাশে দাফন হয়। ইতিহাসে যেন সে থেকে যা শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা এবং তার দলীয় নেতাকর্মীরা যাতে করে তার কবরের কাছে যেতে পারে, ফুল দিতে পারে, বা যেই ধরনের ফাতেহা পাঠ করে বা যেই ধরনের কবর জিয়ারত করে তা যেন করতে পারে। এই জন্য তার দলকে বাঁচিয়ে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা সে করে যাচ্ছে। কিন্তু ফেস কেন সে দেখাচ্ছে না, এই কথার সাথে আজকে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে গিয়েছে কি গিয়েছে না, এই বিষয়টা কিন্তু 100% শিওর না। এই কথাটা বিভিন্নভাবে আলোচনা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। প্রিয় দর্শক, কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি, দিল্লির একটি হাসপাতালে সে চিকিৎসাধীন আছে। দিল্লির হাসপাতালে সে চিকিৎসার সুযোগ পেয়েছে একজন দিল্লি বা ভারতীয় নাগরিকের মতো। তার জন্য কোনো স্পেশাল মেডিকেল টিম নাই, তার জন্য কোনো পার্সোনাল ডাক্তার নাই। প্রিয় দর্শক, এই কথাটা বলা বাহুল্য হচ্ছে, বাংলাদেশে যখন সে প্রধানমন্ত্রী ছিল, বাংলাদেশে যারা বিরোধী দলীয় নেতাও আছে, তাদের কিন্তু পার্সোনাল ডাক্তার আছে। আমরা দেখেছি বিভিন্ন সময় শেখ হাসিনা অথবা বেগম খালেদা জিয়া অথবা জেনারেল এরশাদ সহ তাদের জন্য মেডিকেল বোর্ড বসেছে। মেডিকেল বোর্ড বসে সিদ্ধান্ত নিয়েছে কখন কি চিকিৎসা দিতে হবে। এই ধরনের ব্যবস্থাপনাটা শেখ হাসিনা বাংলাদেশে 5ই আগস্ট পর্যন্ত পেয়েছে, কিন্তু দিল্লি যাওয়ার পরে এই ধরনের কোনো ব্যবস্থা বা সুযোগ সে পাচ্ছে না। না পাওয়ার কারণে ডে বাই ডে তার অবস্থা খারাপ হচ্ছে। কারণ এই বয়সে, এই সময়ে অনেক রোগ জীবাণু মানুষের শরীরে বার্ধক্য কারণে অনেক কিছুই চলে আসে। অনেক হেলথের অবস্থাটা দুর্বল হয়ে পড়ে, শারীরিক অবস্থাটা দুর্বল হওয়ার কারণে অনেক কিছুই মানুষের শরীরে ড্যামেজ হতে থাকে। 20 বছর বয়সে আপনি আমি যা ছিলাম, 40-এ এসে তা নাই, 40-এর পরে 60 গেলে আবার তা থাকবে না। এর উপরে যত যাবে ততই মানুষের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হবে। কিন্তু শেখ হাসিনা সেই সুচিকিৎসা না পাওয়ার কারণে আজকে সে দুকে দুকে মরছে দিল্লির এই নরেন্দ্র মোদী দেওয়া এই বাসা বাড়িতে। প্রিয় দর্শক, এরই পাশাপাশি আরেকটি খবর আসছে কলকাতা থেকে। কলকাতাতে বর্তমান সময়ে আওয়ামী লীগের মহাসচিব, সাধারণ সম্পাদক কাউয়া কাদের, যাকে উবাইদুল কাদেরের নামের পরিবর্তে মানুষ কাউয়া নাম দিয়েছিলেন, সেই কাদের অ্যাপোলো হাসপাতালে ভর্তি আছে কলকাতায়। কলকাতার অ্যাপোলো হাসপাতালে সে চিকিৎসাধীন আছে। ভারতে যাওয়ার পরে প্রথম দিকে সে ছাত্রলীগের সভাপতি সেক্রেটারিকে নিয়ে ভারতে গিয়েছে বলে এমন একটা সংবাদ আমরা পেয়েছিলাম। সেই ভারতে, কলকাতাতে তার ফ্ল্যাট, সবকিছু আমরা তথ্য পেয়েছি। কিন্তু সে কোনো জনসম্মুখে আসেন না, কোনো নেতাদের সাথে সাক্ষাৎ করেন না, কারোর সাথে কোনো মিটিং করেন না। কলকাতাতে যাওয়ার পর থেকে সে নিয়মিত অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাসায় আসলেও বেশিরভাগ সময় তার হাসপাতালই কেটে যাচ্ছে। এবং ওবায়দুল কাদের যেই রাজকীয় হালে চিকিৎসা পেতেন, বাংলাদেশে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা তাকে যেরকম এয়ার অ্যাম্বুলেন্স করে স্পেশালি মাউন্ট এলিজাবেথে পাঠিয়ে একবার চিকিৎসা করে তার একেবারে খুব খারাপ অবস্থা থেকে ফেরত এসেছিলেন, এরপর থেকে প্রতি 2 মাসে সে কিন্তু মাউন্ট এলিজাবেথে গিয়ে তার স্বাস্থ্য চেক আপ করতেন। কিন্তু সেই স্বাস্থ্য চেক আপের সুযোগ না থাকার কারণে, তার পাসপোর্ট নিয়ে সিঙ্গাপুর যাওয়ার সুযোগ না থাকার কারণে, তার যে চিকিৎসকরা চিকিৎসা করেছিলেন, অপারেশন করেছিলেন, সেই চিকিৎসকরা সেই গুলা না দেখার সুযোগ পাওয়ার কারণে সে এখন বর্তমানে তার অবস্থা নাকি শেখ হাসিনার মতোই আস্তে আস্তে নিস্তেজ হয়ে বিকৃত হয়ে যাচ্ছে চেহারা, যার কারণে এই চেহারাও সে কোনো লোক সমাজে কলকাতাতে আসেন না এবং তার খুব ঘনিষ্ঠ ভাজন 2-1 জন ছাড়া তার সাথে সাক্ষাৎ করতে পারেন না এবং সে কারোর সাথে সাক্ষাৎ দেন না। প্রিয় দর্শক, এই কারণেই বলছি, শেখ হাসিনার পরে সবচাইতে বড় জালিম হিসাবে জুলুম করেছে মানুষের উপরে, মানুষ বলে তাকে এই কাউয়া কাদেরকে। আজকে এই 2 জনের অবস্থা, সভানেত্রী এবং সাধারণ সম্পাদক, একই সাথে 2 জনের নিউজটি কিন্তু আজকে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন মিডিয়াতে খবর পরিবেশন হয়েছে। এজন্য আমি শুরুতে বলছিলাম, পাপ বাপকেও ছাড়ে না। সবাই সবার সঙ্গে দেখা করতেছে, আসেন আমরাও দেখা করি। লন্ডনে দেখা করলেন বেগম খালেদা জিয়ার সঙ্গে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। স্মার্ট নেতা, হ্যাঁ স্মার্ট। দেখা করে ভালো করছে, কারণ উনি ইউরোপ টোরে বাইর হয়েছেন, 14 দিন যাবৎ বিদেশে আছে, লন্ডনে যে দেখা করছে। এই দেখা সাক্ষাতে কি কথাবার্তা হয়েছে ওনাকে জিজ্ঞেস করছিল প্রেসের সামনে, উনি কিছু কথা বলছেন। এই প্রথম দেখলাম ওনার মুখে না হাসি নাই। হ্যাঁ, এর আগে আমি যতবার ওনাকে দেখছি কথা বলতে, ওনার মুখে একটা হাসি লেগেই থাকতো, কেমন যেন একটা শান্তি শান্তি চেহারা, হ্যাঁ পবিত্র পবিত্র শান্তি শান্তি, সুখ সুখ একটা মন। কিন্তু এই সুখটা ছিল না।
কেমন যেন একটা চাপ অনুভব করছেন উনি, ওনার চেহারার মধ্যে ফুটে আসছে। বিদেশে 14 দিন থাকলে না মানুষ জানেন একটু না একটু ফর্সা হয়ে যায়, ওনার চেহারাটা একটু কালো ছিল, কালো। উনি বলতেছেন নির্বাচন চাই আগামী রোজার আগে। আগামী বলতে যে কোনো বছরের রোজা না, কিন্তু এই যে রোজা আসতেছে এই রোজার 1 তারিখের আগে উনি নির্বাচন চায়। আবার এদিকে দেখেন, ওই যে দেখা সাক্ষাতের কথা বললাম, এদিকে বিএনপির 8 জন হেভি ওয়েট নেতা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে বসছেন, কারণ ওনাদের তো একটাই দাবি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। বসে সিটিং এ কি আলাপ হয়েছে জানি না, 2 ঘন্টার উপরে আলাপ হয়েছে শুনলাম। বাইরে এসে প্রেসের সামনে যে কথাগুলো বললেন ওই একটাই কথা পাইলাম যে আমরা সন্তুষ্ট না, আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই। জামাতের আমির সাহেব উনি বলতেছেন রোজার আগে নির্বাচন চাই, 2026-এর রোজার আগে। রোজা কবে? ফেব্রুয়ারি শেষের দিকে। আর বিএনপি চাচ্ছে ডিসেম্বরে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। মানে জামাতের আমির চাচ্ছে ফেব্রুয়ারি প্রথম রোজার আগে, তার মানে ফেব্রুয়ারির আগে। তার মানে ওনাদের কথা কত কাছাকাছি দেখছেন, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। আমি শেখ চাচ্ছেন ফেব্রুয়ারি, ওনারা চাচ্ছেন ডিসেম্বর, খুব কাছাকাছি। আগে কিন্তু এমন ছিল না, ব্যাপারটা হয়ে গেছে কিন্তু লন্ডন থেকে ঘুরে আসার পর। হ্যাঁ, বললাম না উনি খুব চাপের মুখে আছে, ওনার মুখে হাসি ছিল না। আমি জানি না জামাতের অন্যরা কিভাবে এটা মেনে নেবে, আমি মেনে নিতে পারলাম না। কারণ কি, আপনার আগের কথার সাথে এই কথা কোনো মিল পাইলাম না। মনে হলো যে লন্ডনে যে কথা বলছেন ওইখান থেকে আপনাকে বুঝাইতে সক্ষম হয়েছে। হ্যাঁ, তারেক রহমান আপনাকে বুঝাইতে সক্ষম হয়েছে খুব তাড়াতাড়ি নির্বাচন দরকার, না এলে কিন্তু এই দেশ রসাতলে চলে যাবে। এই দেশকে বাঁচাইতে হবে আমাদের দুজনকে। আমরা তো আগেও এই দেশকে বাঁচাইছি, জামাত আর বিএনপি মিলে আমরা অনেক কিছু করছি। আমরা দুই ভাই আবার একসাথে হইয়া ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে সরাইয়া আমরা দেশ চালাবো, এরকম একটা বোঝাপড়া হয়েছে। নাইলে ওনাদের চাওয়া কেন কাছাকাছি, কিন্তু জনগণ কি মেনে নিবে? নো, জনগণ ওনার কথা মেনে নেয় নাই। ওই যে আমি একটা কথা সবসময় বলি, জনগণকে আপনি পাবেন কোথায়? কমেন্ট বক্সে। কারণ ভাই সবাই তো আর ইউটিউবে এসে কথা বলে না, কন্টেন্ট বানায় না, ভিডিও বানায় না। সবাই বুঝছেন ওই ফেসবুকে আসে, লাইক কমেন্ট দেয়, মন্তব্য কইলা চইলা যায়, মনের কথা বইলা চইলা যায়। জামাতের আমির সাহেবের ওই বক্তব্যের নিচে কমেন্ট গুলা আমির সাহেব আপনি পড়েন, ওইটা দেখেন, জামাতের মধ্যেও চাপের মধ্যে পড়বেন আপনি, জামাতের ভিতরেও চাপের মধ্যে পড়বেন। এমনকি শিবিরও আপনাকে চাপ দিবে। হ্যাঁ, শিবির মেনে নেবেন আপনারই কথা। কারণ কি জানেন, জুলাই গণ অভ্যুত্থানের সাথে শিবির অঙ্গাঙ্গি ভাবে জড়িত। জড়িত ভাই সবাই, বিএনপিও জড়িত, জামাতও জড়িত, বাংলাদেশের সব মুসলিম জনগণ জড়িত ছিল জুলাই গণ অভ্যুত্থানে। কিন্তু আপনারা আস্তে আস্তে সরে যাচ্ছেন। আপনাদের বলা উচিত ছিল যে জুলাই গণ অভ্যুত্থানে যে হত্যাকাণ্ড হয়েছে তার বিচার হইতে হবে, তারপরে নির্বাচন। আপনাদের বলা উচিত ছিল এই সংবিধান পরিবর্তন করতে হবে, কারণ এই সংবিধান অনুযায়ী যারা জুলাই গণ অভ্যুত্থানে জড়িত ছিল তারা একদিন আবার কোন ফ্যাসিবাদের শিকার হইতে পারে, তাদেরকে আবার ফাঁসির দড়িতে ঝুলাইতে পারে। এই সুযোগ রয়ে গেছে। এই সংবিধান একজন ফ্যাসিবাদী জন্ম দিতে পারে। এই সংবিধান চেঞ্জ করতে হবে। যে সংবিধান বেগম খালেদা জিয়া ছুঁড়ে ফেলতে চাইছিল, সেই সংবিধান কেন আপনারা রক্ষা করতে চাইতেছেন? সেই সংবিধান চেঞ্জ করতে হবে। এবার আসি ভাই আসল কথা, কোনো হতাশার কোনো কারণ নাই, কোনো কারণ নাই হতাশার। দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার প্রথমে যে কথা বলছে আজও একই কথা বলছে, বাপটা বেটা। হ্যাঁ, যে কথা বলছে সেই কথা আজও বলছে, ডিসেম্বর থেকে জুন এর মধ্যেই নির্বাচন হবে। এটাই নির্বাচনের রোড ম্যাপ, এটা মাইনে আপনাদের চলতে হবে। পারছেন ওনাকে হিলাইতে, ওনার আদর্শ থেকে পারেন নাই, এবং আপনারা পারেন নাই জনগণের মন বুঝতে। জনগণের সাথে আপনারা বিরোধে চলে গেলেন, জনগণের মূল্যায়ন করলেন না, কিন্তু এর ফলাফল ভালো হবে না। দেখে নিয়েন, এর ফলাফলও ভালো হবে না। দেখে নিবেন, এই দেশে একটা নতুন রেকর্ড হবে। শুধু এই দেশে না, সারা দুনিয়াতে একটা নতুন রেকর্ড হবে। সবসময় দেখছেন সরকার পতনের জন্য আন্দোলন, রাস্তায় নামতে, কিন্তু সরকার রক্ষার আন্দোলন কি দেখছে কেউ? এই পৃথিবীবাসী দেখে নাই, এই দেশে দেখবে। ওই সময় আসতেছে, সামনে আসতেছে, কেউ কিচ্ছু করতে পারবেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যেটা বলছে সেটা উনাকে এক চুল সরাইতে পারবেন না। কারণ কি জানেন, উনার ফিলিংস আছে এই ছাত্র জনতার প্রতি, উনার ফিলিংস আছে। কারণ কি জানেন, এই জুলাই অভ্যুত্থানে যারা রক্ত দিছে সেই রক্তের সাথে ওনার ওয়াদা আছে। ওনার ওয়াদা আছে ওনার সন্তানদের প্রতি, যে সন্তানরা ওনাকে ফ্রান্স থেকে আইনা এই চেয়ারে বসাইছে, সেই সন্তানদের সাথে ওনার ওয়াদা আছে, উনি বিচার করবেই। ইউনূস স্যার কোন নিয়ম কানুন মেনে এই চেয়ারে বসে নাই, সংবিধান মেনে বসে নাই। গণ অভ্যুত্থানের রক্ত খেয়ে যুদ্ধের পরে ওনাকে এই চেয়ারে বসানো হয়েছে। ওনার পিতা হিসাবে এই দায়িত্ববোধটুক আছে ওনার সন্তানদের প্রতি। ওনার সন্তানদেরকে উনি বিপদে ফেলে চলে যাবে না, যেতে পারে না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আসামিকে দিল্লি থেকে ধরে আনতে পারুক না, আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টের রায় আইনে দিবে আপনাদেরকে। হ্যাঁ, একটা রায় ঘোষণা হবে। এই রায় ঘোষণার পর, এই সংবিধান পরিবর্তনের পর এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরির পর নির্বাচন দিবে, এর আগে নির্বাচন দিবে না। জামাত বিএনপি ঐক্য হচ্ছে, বাংলাদেশের বিএনপি জামাতের মধ্যে আবার কি নির্বাচনী ঐক্য হবে? এ নিয়ে বাংলাদেশের জনমনে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব যখন লন্ডনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন, চা চক্রে মিলিত হয়েছেন, শারীরিক খোঁজখবর নিয়েছেন, বিভিন্ন ধরনের দেশ বিদেশ সামগ্রিক বিষয়সহ আলাপ আলোচনা করেছেন তথা মিটিং করেছেন, সেই মিটিংটি এখন আর গোপন থাকেনি, এখন প্রকাশ্যে চলে এসেছে। বাংলাদেশের রাজনীতিতেও জনগণের মধ্যে বিএনপি এবং জামাত নিয়ে অন্যরকম একটি আগ্রহ রয়েছে। কারণ 5ই আগস্টের পট পরিবর্তনের পরে এই দুটি দলের মধ্যেই জনগণ সম্ভাবনাময়ী দল খুঁজে বের করার চেষ্টা করছে যে কারা আগামীর বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাবে, কোন দল ক্ষমতায় যাবে। যেহেতু বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপি এবং এই মুহূর্তে বাংলাদেশের আলোচনায় সর্ববৃহৎ দল হিসেবে রয়েছেন জামাত ইসলামী, এই দুটো দলকে নিয়ে মানুষের আগ্রহের কোনো কমতি নেই।
স্বভাবতই সেই দলের যখন একজন চিফ বা প্রধান আমির হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাসভবনে উপস্থিত হয়েছেন ডাক্তার শফিকুর রহমান সাহেব, সেটা যে কারণেই তিনি উপস্থিত হন না কেন, জনগণের মধ্যে সেটা নিয়ে বিভিন্ন প্রশ্ন থাকবে, আলোচনা থাকবে। আলোচনার ভিতর থেকে মানুষ বের করার চেষ্টা করবে তাহলে বাংলাদেশে কি আবার জামাত বিএনপির মধ্যে ঐক্য তৈরি হচ্ছে তথা নির্বাচনী কোনো অ্যালায়েন্স হচ্ছে কিনা, এ নিয়ে এখন মানুষ কিন্তু প্রশ্ন করছে। আমাকেও বিভিন্ন মানুষ জিজ্ঞেস করার চেষ্টা করেছেন যে আসলে কি হচ্ছে। এবং এই রাজনীতির যে শেষ বলতে কোনো কথা নেই সেটা আমি বহুবার বলেছি, আজও বলছি। আমাদের মধ্যে অনেকেই যারা অনৈক্য বিরাজ করার জন্য মাঠে ময়দানে কাজ করেন, জামাত হয়ে বিএনপিকে খোঁচা কিংবা বিএনপি হয়ে জামাতকে খোঁচাখুচি, এই যে রাজনৈতিক একটি মতপার্থক্য বিভিন্ন সময় চলে, তার মধ্যে থেকে আমরা চূড়ান্ত শত্রু হয়ে যাই। মনে হয় যেন আমরা একে অপরের এমন শত্রু জিন্দিগিতে আর বসাও যাবে না। সেই শত্রুতার যে একটি আলোচনা সমালোচনা, সেই জায়গাটার উপরে একটা কুঠারাঘাত করে দিয়েছেন ডাক্তার শফিকুর রহমান সাহেব। আমি তাকে ধন্যবাদ জানাই যে তিনি লন্ডনে গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাক্ষাতে মিলিত হয়েছেন, সেখানে জনাব তারেক রহমান সাহেবের সাথে বৈঠকে মিলিত হয়েছেন। দেশের এই ক্লান্তিকালে তাদের এই বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঐক্য হবে কি হবে না, ঐক্যের বিভিন্ন ব্যাখ্যা আছে, ঐক্য অনেক ধরনের ঐক্য থাকতে পারে। এ নিয়ে বাংলাদেশে এখন বিশ্লেষণ হবে, আলোচনা হবে। জাতির প্রয়োজনে, দেশের প্রয়োজনে কার কখন কোন জায়গায় ঐক্য হবে সেটা কিন্তু সময় বলে দিবে। আপনারা জানেন এই বিএনপি জামাতের সাথে ঐক্য তো 2001 সালে ছিল এবং 4 দলীয় ঐক্যজোট গঠন করে তারা সরকার গঠন পর্যন্ত করেছিল। আবার কিন্তু সেই যখন 1-11 হলো তার পরবর্তী সময়ে তাদের ভিতরে ঐক্য, এই ঐক্যকে ভাঙার জন্য বহু চক্রান্ত হয়েছে, ষড়যন্ত্র হয়েছে এবং ষড়যন্ত্রবাদীদের সফলতাও হয়েছে। আবার ষড়যন্ত্র ছাড়াও ন্যাচারালি তারা বিভিন্ন কারণে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়েছে। যেমন জামাত দীর্ঘদিন পর্যন্ত স্বাধীনভাবে তাদের সরকার বিরোধী আন্দোলন করেছে, বিএনপির জায়গা থেকে আন্দোলন করেছে এবং 5ই আগস্টের পূর্বে কিন্তু আবার এই দুটি দল ভিন্নভাবে আন্দোলন করলেও একে অপরের সাথে এক ধরনের যুগোৎপদ আন্দোলনে ছিল। যদিও সেটার আলাদা কোনো লিখিত পরিত কোনো ডকুমেন্টস নেই, কিন্তু তারা ছিল। কোন ইস্যুতে ছিল? শেখ হাসিনাকে বিদায় করতে হবে, ফ্যাসিবাদকে বিদায় করতে হবে। তো 5 তারিখে তারা তাদেরকে বিদায় করার পরে বাংলাদেশের প্রেক্ষাপটে এই জায়গাটাতে আওয়ামী লীগ বিদায়ের কারণেই নতুন করে রাজনৈতিক মেরুকরণ তৈরি হয়েছে। যেহেতু আওয়ামী লীগ বাংলাদেশে নেই, এখন আর এই কার বিরুদ্ধে আপনি ইউনাইটেড হবেন? ইউনাইটেড যার বিরুদ্ধে হয়েছে তিনি চলে গিয়েছে। এখন গণতান্ত্রিক স্পেসে যার যার জায়গা তৈরি করার জন্যই স্বাধীনভাবে নির্বাচন হবে, স্বাধীনভাবে নির্বাচন করবে, স্বাধীনভাবে দল তার নিজস্ব ফর্মুলায় মানুষকে দাওয়াত দেওয়ার চেষ্টা করবে। যেমন আপনারা জানেন যে বিএনপি একটি আদর্শ নিয়ে চলে, জামাত একটি আদর্শ নিয়ে চলে। জামাতের আদর্শ একরকম, বিএনপির আদর্শ আরেক রকম। জামাত বাংলাদেশের মানুষের যেমন কল্যাণ চায়, মুক্তি চায়, পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ, বাংলাদেশের মানুষের স্বাধীনতা রক্ষা করা কিংবা পরকালীন সময়ের মুক্তি, এই সার্বিক অনেক বিষয় নিয়েই তাদের রাজনীতির মূল জায়গাটা। বিএনপি জাতীয়তাবাদী মূল্যবোধে বিশ্বাসী একটি দল, তারাও বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য, গণতন্ত্রের জন্য লড়াই করা একটি সংগঠন। তো 5 তারিখের পরে এই দুটি সংগঠনই এখন ভিন্নভাবে তাদের পথ চলা শুরু করেছে এবং আমি মনে করি এই পথ চলাটা কিন্তু ভিন্নভাবেই থাকবে বলে এখন পর্যন্ত ধারণা। যদিও অনেকে ঐক্য হয়ে গিয়েছে কিনা, ঐক্য হয়ে যাবে কিনা এ নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন, কিন্তু আমার ধারণা না, ঐক্য ওই ধরনের হবে না যে ঐক্যটা আপনাকে দুটো দলকে একত্রিত করে নির্বাচনে নিয়ে আসার মতো একটি পরিস্থিতি বা একই মার্কা নিয়ে নির্বাচন করা যেটা 2018 সাল পর্যন্ত ছিল, সেটা সম্ভবত আর হবে না। আপাত দৃষ্টিতে যেটা হচ্ছে সেটা হচ্ছে ঐক্যের যে ধরন আছে, আমি বললাম যে ঐক্য কখনো একত্রিত হয়ে নির্বাচন করা যায়, ঐক্য কখনো বিশেষ ইস্যুতে ঐক্যবদ্ধ হওয়া যায়, ঐক্য কখনো আমার বিপদে আপনার পাশে থেকে ঐক্য করা যায়, সাহায্য করা যায়, আবার ঐক্য কখনো এমন কিছু বিষয়ের উপরে আমরা প্রস্তাবনা রাখবো যেই বিষয়গুলো ছাড়া বাকি সবকিছুতে আমরা স্বাধীন, কিন্তু ওই বিষয়গুলোতে আমরা ঐক্য, সেরকম ঐক্য হয়। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।